আসসালামু আলাইকুম, পুতুল ডায়েরিতে স্বাগতম। গল্পটি নতুন এবং ভিন্ন ক্যাটাগরির, রহস্য, থ্রিলার এবং রোমান্টিকতায় ভরপুর, রাজনীতি রিলেটেড। সো আশা করব আপনাদের ভালো লাগবে। পুরো গল্পটি শোনার অনুরোধ জানাচ্ছি। কতবার বলবো আমি ভূমি নই, মৃত্তিকা। কথাটা বলতে বলতেই পা থেকে ঘুঙুর জোড়া খুলে ফেল মৃত্তিকা। কপাল বেয়ে ঘাম ঝরছে, কোমরে গুজে রাখা শাড়ির আঁচলটা ছেড়ে দিয়ে লম্বা বিনুনি কাটার সাহায্যে উঁচু করে আটকে নিল। বাচ্চাগুলোকে ইশারায় চলে যেতে বলল। দমকা হাওয়ার গতি বেগ বাড়ছে, গাছের পাতাগুলো খিলখিলিয়ে হেসে উঠল যেন। লেকের পাশটায় এখন লোক সমাগম নেই বলেই চলে। মৃত্তিকা তপ্ত নিঃশ্বাস ফেলে আবারও বলল, প্লিজ, ইউ মে গো, আই এম টায়ার্ড নাও। প্রলয় শূন্য না, ক্ষিপ্ত গতিতে এগিয়ে গেল মৃত্তিকার সমীপে। সেই মৃগ নয়না, অক্ষি বিশেষ গোলাপের পাপড়ির ন্যায় অধর রোষ্ঠ যুগল গৌরবর্ণ রূপ কি করে এতটা ভুল হতে পারে? আজ 1 বছর যাবৎ হন্তদন্ত হয়ে খুঁজে বেড়াচ্ছে প্রেয়সীর দেখা, তবে আজ মিলল। চিত্ত চঞ্চল হয়ে মৃত্তিকার হাত ধরে ফেলল। প্রলয়কে অধৈর্য আর ছটফটে লাগছে অনেকটা। এতদিন তুমি কোথায় ছিলে? তুমি জানো আমি তোমাকে কোথায় কোথায় খুঁজে বেরিয়েছি? আমাকে ছাড়া তুমি এতগুলো দিন কি করে থাকতে পারলে? নির্লিপ্ততায় ভঙ্গুর ধরল। প্রলয়ের হাতটা ঝেড়ে ফেলে দিল মৃত্তিকা। কড়াভাবে শাসিয়ে বলল, এ কি ধরনের অসভ্যতামি? আপনি বুঝি পরনারীর সঙ্গে এভাবেই কথা বলেন? স্তব্ধ হলো প্রলয়। পা দুটো টলে উঠল। মুহূর্তেই বহু চেনা মানুষটাকে অচেনা মনে হতে শুরু করলো। তার ভূমি তো কখনোই এইভাবে কথা বলতো না। সে তো ছিল অত্যন্ত কোমল চিত্তের অধিকারিণী, কিন্তু এই রমণী সম্পূর্ণ বিপরীত, অত্যন্ত রুক্ষ আর উগ্র মেজাজের। প্রলয়ে নিজের ভুল বুঝতে পেরে শুষ্ক বিমর্ষ মুখে বলল, আই এম এক্সট্রিমলি সরি মিস মৃত্তিকা। হন হন করে সেখান থেকে প্রস্থান করলো প্রলয়। এদিকে ভুরু যুগল কুচকে এলো দাঁড়িয়ে থাকা রমণীর। কিছুটা উকি দিয়ে প্রলয়ের চলে যাওয়া দেখলো সে। লোকটা দ্রুত পায়ে প্রস্থান করেছে, গাড়িটাও চালাচ্ছে খুব দ্রুত। মৃত্তিকা ঘুঙুর জোড়া ব্যাগের ভেতর ভরে নিল। লোকটা তার বাড়ির অনেকটাই কাছে, এখানে সময় কাটাতে বেশ ভালো লাগে। আর একাকিত্বের সঙ্গী হিসেবে নাচ তো রয়েছেই। কিছুটা অন্যমনস্ক হয়ে কিছুক্ষণ আগের ঘটে যাওয়া ঘটনাটাই ভাবতে শুরু করলো। কিছুক্ষণ আগে ছোট মিউজিক বক্সে গান বাজছে, সেই সঙ্গে তাল মিলিয়ে নেচে যাচ্ছে খয়েরি রঙা শাড়ি পরিহিত সুনয়না। শরীরে অঙ্গভঙ্গির তালে সঙ্গে দুলে উঠছে দীর্ঘ কৃষ্ণগুচ্ছ বেননি। প্রতিদিনকার মতো আজও মৃত্তিকা এখানে নাচ শেখাতে এসেছে। কিছু সময় অতিবাহিত হতেই হঠাৎ করে এক লোক এসে তাকে চাপড়ে ধরল। আকস্মিক ঘটনায় কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়ল মৃত্তিকা। আশেপাশে খুব সংখ্যালঘু মানুষের আনাগোনা না থাকলেও বেশ অস্বস্তিকর পরিস্থিতিতে পড়তে হলো তাকে। বেচারি হতবাক হয়ে চোখের পলক ফেলতে বেমালুম ভুলে গেল। পৃথক বয় প্রাপ্তি বাচ্চাগুলো ড্যাপ ড্যাপ করে তাকিয়ে দেখছে মৃত্তিকা এবং তাকে জড়িয়ে রাখা লোকটাকে। এটা কি ধরনের আচরণ? মৃত্তিকার কথাতেও টনক নড়ল না লোকটার। একইভাবে জাপটে ধরে রেখেছে তাকে। মৃত্তিকা আবারও বলল, এক্সকিউজ মি, আই ফিল আনকমফোর্টেবল। এবার কিছুটা নড়িচড়ে উঠল দুজনে। মৃত্তিকাকে ছেড়ে দিল প্রলয়। একজোড়া রুক্ষ শীতল হাতের সাহায্যে রমণীর সুশ্রী মুখখানা আদলে নিল। কণ্ঠনালী যেন আন্দোলন চলছে, তুমুল আন্দোলন। শুকনো ঠোক গিলল সে। অতিশয় কম্পিত পুরুষালী ভরাট কণ্ঠে ছোট করে শুধাল, এতদিন কোথায় ছিলে ভূমি? লোকটার কথার আগা মাথা কিছুই বোধগম্য হলো না মৃত্তিকার। ফ্যালফ্যাল করে চেয়ে রইল কিয়ৎকাল। বিরক্ত বোধ তার চোখে মুখে স্পষ্ট দৃশ্যমান। হোয়াট ননসেন্স! দূরে সরে দাঁড়ালো প্রলয়। মৃত্তিকার বা হাত আলতোভাবে ধরে বলল, ভূমি, শেষবার একটা সুযোগ দাও আমাকে। কথা দিচ্ছি তোমার সব অভিমান ভেঙে দেব। আমি ভূমি নই, হাত ছাড়ুন আমার। খানিকটা হাসল প্রলয়। অবিশ্বাস্য তার মুখায়ব। কণ্ঠস্বরও কিয়ংদশ খাদে নামিয়ে বলল, তুমি আমার সঙ্গে মজা করছো তাই না?
পৌরুষালী ভরাট কণ্ঠস্বর অস্বাভাবিক শোনালো। মৃত্তিকা পাল্টা জবাব দিল না। আলতোভাবে ধরে রাখা হাতটা ছেড়ে দিল প্রলয়। নিজেকে শান্ত রাখার চেষ্টা চালিয়ে পড়ল। প্লিজ ভূমি, একবার বলো তুমি এসব মজা করে বলছো? বিরক্তবোধ এখন ক্রোধে পরিণত হয়েছে। মৃত্তিকা মৃদু চেঁচিয়ে বলল, কতবার বলবো আমি ভূমি নই, মৃত্তিকা। কালো রঙের গাড়িটা ঢুকেছে মালঞ্চনীরে। নিকুঞ্জ কানন দোতলা বিশিষ্ট বাড়ির সামনে এসে বেশ জোরে ব্রেক করলো। বড় বড় মেহগনি গাছের আড়াল থেকে সোনালি রোদ উকি দিচ্ছে। রোদের তপ্ততা তেমন নেই, অতিশয় মিষ্টতা তার ঝলকানি। গাড়িটা পার্কিং সাইডে রেখে চাবিটা হাতে নিল। ক্ষিপ্রবেগে নেমেই ঠাস করে গাড়ির দরজা আটকে দিল প্রলয়। ভয় অন্তরাত্মা কেঁপে উঠল সাবিনার। হাতে থাকা শুকনো কাপড় চোপড়গুলো দুর্বা ঘাসের উপর পড়ল। এই মেয়ের এহেন কাজে বরাবরের ন্যায় আজও বিরক্ত হলো প্রলয়। অহেতুক এই মেয়ে তাকে ভয় পায়। সে 4 বছর আগে থেকেই বিরক্ত হওয়ার সঙ্গে সঙ্গে রাগোত্তুঙ্গে চলল তার। উদ্ধ তস্ত্র কণ্ঠস্বর মুহূর্তে অত্যন্ত তেজি হয়ে উঠল। টান হাত দ্বারা চুটকি বাজিয়ে প্রলয় বলল, ন্যাকামো বাদ দিয়ে যা সামনে থেকে, নয়তো এখানেই ঠুকে দেব। বিস্ময় অভিভূত হলো সাবিনা। তাড়াতাড়ি করে কাপড় চোপড়গুলো তুলে বাড়ির ভেতর দিকে তোল লাগালো। বেচারি আর এই মুখ হবে না, সামনে পড়লে বোধহয় অক্কা পাবে। পেছন পেছন প্রলয়ও গেল। সাদা শার্টটা ঘামার্ত অবস্থায় শরীরের সঙ্গে লেপ্টে রয়েছে। বাড়ির ভেতরে প্রবেশ করে এক মুহূর্ত দাঁড়ালো না সে। হনহন করে নিজের কামরায় চলে গেল। এখন একটু একাকিত্ব প্রয়োজন, নিজেকে একটু একান্ত সময় দেওয়া প্রয়োজন। একঘেয়ে জীবনটা যেন হাঁপিয়ে উঠেছে সে। কোনো কিছুতেই মন বসে না। তবুও সকল কাজে নিজেকে ব্যস্ত রাখার আপ্রাণ চেষ্টা করে। শান্ত শরীরটা নরম গদির উপর পড়তে চোখ দুটো মুদে এলো। গোসল করে বের হলো প্রলয়। এখন রাত 8:30 বেজেছে। সেই যে বিকেলে শুয়েছিল, উঠেছে কিছুক্ষণ হলো। ম্যাজে শরীরটা গোসল করার সঙ্গে সঙ্গে চনমনে হয়ে উঠল। নীরবতায় আচ্ছাদিত কামরায় মেয়েলি কণ্ঠস্বর প্রতিধ্বনি ভাসতে শুরু করলো, আপনাকে কতবার বলছি অসময় গোসল করবেন না। আয়নায় নিজে প্রতিবিম্ব লক্ষ্য করে প্রলয় একাই আওড়ালো, আমার বিশ্বাস তুমি মৃত্তিকা নও। যে করেই হোক মিথ্যের আবরণে ঢেকে রাখা সত্যিটাকে তো আমি জেনেই ছাড়বো। তোয়ালে দিয়ে চুল মুছছে প্রলয়। এমন সময় দুয়ারে দাঁড়ে এসে কেউ কড়া নাড়ল। প্রলয় সেভাবেই আয়নার দাঁড়িয়ে থেকেই বলল, দরজা খোলা আছে, ভেতরে এসো। পূর্ণতা ঘরের ভেতর এসে প্রবেশ করলো। প্রলয় ভ্রুজে ইশারায় জিজ্ঞেস করলো, কি হয়েছে? বড় ভাইয়া, মা তোমাকে ডাকছে। তুই যা, আমি আসছি। মেয়েটা চলে যেতে নিলে প্রলয় রাগে তাকে। ভাইয়ের ডাকে থমকে দাঁড়ালো পূর্ণতা। পেছন ফিরে তাকালো। প্রলয় স্বাভাবিক স্বরে জিজ্ঞেস করলো, অর্পণ এসেছে? পূর্ণতা ডানে বামে মাথা ঝাঁকালো, অর্থাৎ না। প্রলয় আবারও বলল, আসছি আমি। ওয়ার্ড্রপের ড্রয়ার খুলে ধূসর রঙা টি শার্ট গায়ে জড়ালো। তোয়ালে দিয়ে ভেজা চুলগুলো আলতো হাতে মুছে নিল প্রলয়। ভেজা তোয়ালে একদম বিছানার উপর রাখবেন না। আবারও সেই মেলি কণ্ঠস্বরের কথাগুলো যেন এখনো কানে বাজছে। প্রলয় ভেজা তোয়ালেটা চেয়ারের উপর রেখে দিল। ভূমির কথা মনে পড়তেই মনটা বিষাদের নীলচে রঙে ছেয়ে গেল। সিঁড়ি ভেঙে দোতলা থেকে নেমে এলো প্রলয়। মেহরাব শেখের পাশে অর্পণকে বসে থাকতে দেখে প্রলয় সেদিকটা এগিয়ে গেল। পূর্ণতার দিকে তাকিয়ে বলল, পূর্ণ, তুই না বললি অর্পণ আসেনি? পূর্ণতাকে কিছু বলতে না দিয়ে অর্পণ বলল, আমি এখনই এসেছি। হঠাৎ আমাকে কেন খুঁজছো ভাই? তোর সাথে একটু দরকার আছে, এই নিয়ে পরে কথা হবে। অর্পণ ঘাড় পাকিয়ে সায় জানালো। প্রলয় গিয়ে বসলো চেয়ার টেনে। সকলেই বসে অপেক্ষা করছিল তার জন্য। মাধুরী আর ফিরোজা মিলে খাবার বেড়ে দিয়েছেন। প্রত্যেকটা খাবার আছে প্রলয়ের পছন্দসই। এত আয়োজনের মানে খুঁজে পেল না সে। নিজের মতো খেতে শুরু করলো। খাওয়ার এক পর্যায়ে মাধুরী আহ্লাদে গদগদ হয়ে বললেন, কাল আমি আর তোর চাচিমা মিলে মেয়ে দেখতে যাব, আশা করি তোর কোনো আপত্তি নেই। নিজের মতো করে খেয়ে যাচ্ছে প্রলয়। খাওয়ার সময় কথা বলা তার মোটেও পছন্দ নয়। ছেলের কাছ থেকে মর্জি মাফিক উত্তর না পেয়ে মাধুরী আবারও বললেন,
তোকে যথেষ্ট সময় দেওয়া হয়েছে নিজেকে সামলে নেওয়ার, আর আমাদেরও বয়স হচ্ছে। এবার বুক খুলতেই হলো প্রলয়কে। অত্যন্ত শান্ত স্বরে বলল, ভূমিকে ভুলে যাওয়ার জন্য সারা জীবনও যথেষ্ট নয়। আজন্ম কাল ধরে আমি ওকেই ভালোবেসে যাব। ওই আমার শেষ ভালোবাসা। ওই চরিত্রহীনার নাম এবারে তো আমি শুনতে চাই না। এই মেয়ে মরেও দেখছি শান্তি দেবে না। প্লিজ মা, এবার তুমি থামো। তোমাদের কথায় আমি ভূমিকে অবিশ্বাস করেছিলাম, যার শাস্তি আমি প্রত্যেকটা লহমায় পেয়েছি এবং পাচ্ছি। আমার আরো কাজ আছে, তোর ফালতু কথা শোনার সময় বা বিন্দুমাত্র ইচ্ছে আমার নেই। চুপচাপ খাবারটা শেষ কর। মায়ের কথার পিছে ক্রুদ্ধ তস্র কণ্ঠস্বরে প্রলয় বলল। ভূমিকে আমার চাই, অ্যাট এনি কস্ট। প্রলয় হনহন করে তার ঘরে চলে গেল। ছেলে যে না খেয়ে উঠে গিয়েছে, তারপরও কোনো ভাবান্তর নেই মাধুরীর। বাকিরা সবাই খাওয়া ছেড়ে মা ছেলের কথোপকথন গভীরভাবে পর্যবেক্ষণ করছিল। মাধুরী ওনার স্বামীর পাতে আরেকটু তরকারি তুলে দিয়ে বলেন, কি হলো? খাওয়া ছেড়ে সবাই আমার দিকে তাকিয়ে আছো কেন? রজনী নেমেছে মেদিনীর বুকে। আকাশে চাঁদ নেই, গভীর আমাবস্যা। বাতাবরণ এখনো স্বচ্ছ ও শীতল। শয়ন কক্ষ জুড়ে পিনপত নীরবতা বিরাজমান। ফোনের ফ্ল্যাশ লাইটের সাহায্যে বই খুলে পড়ছে মৃত্তিকা। উপন্যাস পড়তে তার ভারী আনন্দ লাগে। আগে এই অভ্যাসটা ছিল না, ইদানিং নতুন করে যুক্ত হয়েছে। ওই তো অদূরে ল্যাম্পপোস্টের হরিদ্রাপ বাতির কাজটায় ছিজি পোকারা ঝাঁক বসেছে। ছোট্ট অলিন্দ থেকে একটু আধটু দেখা যাচ্ছে বইকি। একটু উকি দিয়ে আর একটু আটসাট হয়ে মেঝেতে বসল। মেঝে এখন শীতল। মৃত্তিকা একবার জানালা দিয়ে শয়নকক্ষে উকি দিল। নিশুক পৃথিবীতে আচ্ছাদিত তনুজা স্বস্তির নিঃশ্বাসে অন্তঃকরণ উচ্ছ্বাসিত হলো। সেই সাথে অদৃষ্ট যুগল প্রসারিত হলো তার। ঘুমের ঘোরে বিছানা হাতড়ে কাউকে পেল না তনুজা। গাঢ় ঘুমটা ততক্ষণ ভেঙে গেল। শয়নকক্ষে আবছা নীলচে আলোয় কিছুই দেখা যাচ্ছে না। কিছুটা সময় নিয়ে তিনি শোয়া থেকে উঠলেন। বয়স হয়েছে, হঠাৎ কোনো কাজ করে ফেলতে পারেন না, সময় নিয়ে করতে হয়। তিনি দেখলেন ছোট্ট বারান্দা থেকে হরিদ্রাপ আলো আসছে। তিনি ভেবে নিলেন মৃত্তিকা সেখানেই রয়েছে। হলেও তাই। কিছুটা সময় নিয়ে ধীর পায়ে বারান্দার দিকে এগিয়ে গেলেন তিনি। বারান্দায় এসে দেখলেন মৃত্তিকা একটা মোটা উপন্যাসের বই নিয়ে বসে আছে। খুব নিভৃতে মেয়ের পাশে গিয়ে হাঁটু মেরে বসলেন তিনি। মনোনিবেশ ভগ্ন হলো মৃত্তিকার। পাশে তাকিয়ে যখন তার মামুনিকে দেখলো, তখন একটা হাসির রেখা মিলল অধর কোণে। তনুজা প্রাণ ভরে দেখলেন মেয়ের এই হাসিটাই তো বাঁচতে শেখায়। তিনি বললেন, রাত জাগলে তো শরীর খারাপ করবে। ঘুম আসছিল না মামুনি, তুমি কেন উঠতে গেলে? আমাকে ডাক দিলেই তো আমি ছুটে যেতাম। মাগো, তোকে একটা কথা বলি। তনুজার মুখপানে তাকালো মৃত্তিকা। মায়াময়ী মানবীর সুশ্রী পানে গভীর আকুলতা। মৃত্তিকা আশ্বাস দিয়ে বলল, অবশ্যই বলবে। সাহস পেয়ে মনের কথাটা বলেই ফেললেন তনুজা। আর কতদিন একা থাকবি? আমি কি আর চিরকাল বেঁচে থাকবো রে মা? মামুনি, তুমি এভাবে কথা বললে আমার কষ্ট হয়, কেন বোঝো না? আমি শুধু তোর সুখ চাই, তোর একটা ছোট্ট সংসার হোক, এটাই আমি চাই। আমি যে কখনো সুখী হব না মামুনি, এটাই আমার ভবিতব্য। ভগবান আমাদের ভাগ্য কি রেখেছে সেটা আগে থেকে জানার সাধ্য কার আছে? তোমার ভগবানকে বলে দিও, বিষাদে মোড়ানো জীবন নিয়েই আমি সুখে আছি। আর আমি তো একা নই, তুমি আছো আমার সঙ্গে। তপ্ত নিঃশ্বাস ফেলল তনুজা। মেয়ের কথার মর্মার্থ ধরতে খুব বেশি সময় লাগলো না ওনার। মৃত্তিকাকে জড়িয়ে ধরলেন তিনি। সূর্যের তেজস্বী কিরণ এসে পড়েছে কারুকাজে বেষ্টিত বিছানার উপর। গ্রীষ্মকালে সূর্যের কঠোরতা সকাল থেকে শুরু হয়। সোনালি রোদের ঝলকানিতে সমগ্র ঘরময় খাখা উত্তপ্ত হচ্ছে। বিশাল বিছানার উপর উদম গায়ে উবু হয়ে শুয়ে আছে প্রলয়। রোদটা তার পিঠে এসে ঠেকেছে, তবু ঘুম ভাঙছে না তার। রাতে বার কয়েক বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছিল। অতিরিক্ত গরম সহ্য হয় না তার। ঘাম ছিল প্রচুর, তাই তো গায়ে জড়িয়ে রাখা ধূসর রাঙা টি শার্ট খুলে রেখে দিয়েছিল বিছানার অপর পাশে। ভেজা তোয়ালেটা চেয়ারের উপর ঠিক সেভাবেই পড়ে রয়েছে।
সব সময়কার অভ্যাস কি আর অত সহজে ছাড়ানো যায়? আকস্মাৎ কেউ এসে কড়া নাড়ল। বড় ভাইয়া, তুমি কি এখনো ঘুমাচ্ছ? তবু ঘুম ভাঙল না প্রলয়ের। একই ভঙ্গিতে উপুর হয়ে গভীর নিদে আচ্ছাদিত। বেলা প্রায় অনেক হয়েছে। ছোটবেলা থেকেই প্রলয় বড্ড ঘুম কাতুরে। পুষ্পিতা আবারও তার ভাইকে ডাকলো। কোনো সারা শব্দ পাওয়া গেল না ঘরের ভেতর থেকে। ব্যর্থ কিশোরী চলে যেতে নিল। অর্পণ এদিকেই আসছে। ভাই ওঠেনি এখনো? পুষ্পিতা দুই দিকে মাথা ঝাঁকিয়ে বলল। তুই যা, আমি ভাইকে ডাকছি। পুষ্পিতা চলে যেতে অর্পণ দরজা ধাক্কাতে শুরু করলো। সেই সঙ্গে কয়েকবার ডাকলো। প্রলয়ের হয়তো ঘুম ভেঙেছে। দরজায় খটখট শব্দ শুনতেই পেল অর্পণ। এতক্ষণ নিচের দিকে মুখ করে ছিল, আওয়াজ পেয়ে দরজার দিকে মুখ তুলল। হ্যাঁ, ঠিকই ধরেছে, প্রলয়ের ঘুম ভেঙেছে। দরজাটা খুলে দিয়ে আবারও বিছানায় গিয়ে উপুর হয়ে শুয়ে পড়ল প্রলয়। অর্পণ ঘরের ভিতরে প্রবেশ করলো। মেঝেতে লুটোপুটি খাওয়া কোলবালিশটা বিছানার উপর রেখে বল। ভাই মাত্রই খবর এলো পার্টি অফিসে বিরোধী দলের ছেলেরা গ্যাঞ্জাম করছে। চিত হয়ে বালিশে কোনোই ঠেকালো প্রলয়। ফোলা আধ বোঝা চোখে অর্পণকে একবার দেখলো। ঘুমু ঘুমু ভারী কণ্ঠে জিজ্ঞেস করলো, কি নিয়ে? রবিন আর শিয়াবের সঙ্গে কি নিয়ে যেন কথা কাটাকাটি হয়েছিল। ঝামেলা এতটাই বেড়েছিল যে ওরা মারামারি পর্যন্ত করেছে। ভাবলিসীন ভঙ্গিতেই বলল প্রলয়। তো আমি কি করতে পারি? বোকা বনে গেল অর্পণ। ভাবতেও পারেনি এই গুরুত্বপূর্ণ বিষয়ে প্রলয় এমন প্রতিউত্তর করবে। ফ্যালফ্যাল করে বেশ অনেকটা সময় চেয়ে রইল অর্পণ। উঠে বসলো প্রলয়। আধু বেজা তোয়ালে ঘাড়ে ঝুলিয়ে ওয়াশরুমের দিকে পা বাড়ালো। যাওয়ার আগে অর্পণকে বলল, তুই আমার ফোনটা খোঁজ, আমি ফ্রেশ হয়ে আসছি। অর্পণ বিছানায় বসে হাঁপ ছাড়ল। কিয়ৎকাল বসে থেকে শুধুমাত্র প্রলয়ের কথাই ভাবল। এই ছেলের মাঝে কি কখনো সিরিয়াসনেস আসবে না? মজায় মজায় সবকিছু উড়িয়ে দিতে নেই। তাই তো তার জীবনটা আজ এলোমেলো, তমসায় মরিচিকা হাতড়ে বেড়াচ্ছে। ভাবতে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো অর্পণের। খটখট শব্দ তুলে মাথার উপর সিলিং ফ্যান ঘুরছে। জানালার উপর ঝুলে থাকা পর্দাগুলো নড়ছে। খটখট শব্দ তুলে মাথার উপর সিলিং ফ্যান ঘুরছে। জানালার উপর ঝুলে থাকা পর্দাগুলো উড়ছে। রোদের আলো ঘরে প্রবেশ করতে না পারলেও বারান্দায় কিছু লুটোপুটি খাচ্ছে। আয়নার সামনে দাঁড়িয়ে হাত দ্বারা চুল ঠিক করছে প্রলয়। গায়ে তার সাদা শার্ট জড়ানো, মেথিন ৮ শার্ট দীর্ঘ দেহ। ড্রেসিং টেবিলের ওপর থেকে পারফিউম নিয়ে নিজের গায়ে স্প্রে করল। এরপর আলমারির ভিতর চাবি ঝুলিয়ে রাখা ছোট্ট ড্রয়ার খুলে রিভলভার বের করল প্রলয়। এটার লাইসেন্স আছে, শত্রুপক্ষের হাত থেকে নিজেকে সুরক্ষিত রাখতে। এটা সবসময় পাশে থাকে। জুতোর ফিতা ঠিক করে লাগিয়ে শয়নকক্ষ থেকে বের হয়ে গেল। যাবার আগে নিজের ঘরে তালা আটকে নিল। গত ১ বছর যাবৎ এমনটাই করে আসছে সে। এই ঘরে অর্পণ, পূর্ণতা আর পুষ্পিতা ছাড়া আর কারো আসার অনুমতি নেই, এমনকি মাধুরীরও না। বৈঠকখানায় তখন সবাই বসেছিলেন। রান্নাঘর থেকে মাধুরীর পানের বাটা নিয়ে এসে বসলেন ওনার স্বামী মোর্শেদ শিকদার, দেবর মেহেরাব শিকদার আর তার স্ত্রী ফিরোজা এখানেই বসে আছে। ওনাদের ৪ জনের জন্য বেশ ভালো করেই পান বানালেন মাধুরী। কথায় কথায় মনে পড়লো কতদিন ছেলের সঙ্গে শান্তিতে দুদণ্ড কথা হয় না। ছেলের বিস্তর পরিবর্তন অবাক করলো ওনাকে। এই ১ বছরে একটু একটু করে মা ছেলের সম্পর্কে ফাটল ধরেছে। মাধুরী হা হুতাশ করতে লাগলেন। এরই মাঝে প্রলয় আর অর্পণ একেবারে তৈরি হয়ে বেরিয়েছে। ওদের দুজনের পেছন পেছন পূর্ণর আর পুষ্পিতাও এসেছে। মাধুরী উঠে গেলেন ছেলের কাছে। কালকের সেই কথাটা তিনি আবারও পুনরাবৃত্তি করলেন। বৃতৃষ্ণা আর ক্রোধে শরীর কাঁপছে প্রলয়ের। অর্পণ খেয়াল করেছে সবটা। না জানি এখন কোন প্রলয় আসে। পৌরশালী উদ্দীপ্ত কণ্ঠস্বরে বৈঠকখানার ৪ দেয়ালের মাঝে প্রতিধ্বনি তুলেছে। বিয়ে নিয়ে জোর করলে আমি এই বাড়ি ছেড়ে বেরিয়ে যাব, অ্যান্ড আই মিন ইট। প্রলয় শান্ত স্বরের হুমকি শুনে মাধুরী মুখ থমথমে হয়ে গেল। ছেলের কাছ থেকে এমন কথা কিঞ্চিত পরিমাণও আশা করেননি তিনি। যেখানে তিনি সবার উপর ছুরি ঘোরান। পূর্ণতা পুষ্পিতা ঠোঁট টিপে হাসছে। মায়ের থমথমে মুখখানা দেখে বড্ড হাসি পাচ্ছে তাদের। অর্পণ ইশারায় দুটোকেই হাসি থামাতে বলল। মাধুরী
কথা কাটাতে জিজ্ঞেস করলেন। কোথাও কি যাবি তোরা? উত্তর দেবার প্রয়োজন মনে করলো না প্রলয়। মুঠোফোন হাতে কিছু একটা দেখতে লাগলো। কিছুই বুঝলেন না মাধুরী। অর্পণ এগিয়ে এসে বলল, বড় মা, আমি আর ভাই একটু বের হব। কোথায়? ওই একটু। পুরো কথাটা বলতে পারলো না অর্পণ। তার আগে প্রলয় ফোরন কেটে বলল, এখানে দাঁড়িয়ে এত কথা বলার কোনো মানেই হয় না। দেরি হচ্ছে, অর্পণ আয়। এই সমস্ত রাজনীতির পেছনে না ছুটে তোর চাচা আর অর্পণের মতো ডাক্তার তো হতে পারতি। এসব আমার কাছে ঝামেলা মনে হয়, আর ডাক্তারি আমার দ্বারা কখনোই সম্ভব নয়। আমার স্বপ্ন রাজনীতি। শেষাক্ত হতেই প্রলয় উপস্থিত সকলের দিকে তাকালো। ছেলের এহেন কথায় বোকাপনি গেলেন মাধুরী। ওনার কত ইচ্ছে ছিল ছেলে মস্ত বড় ডাক্তার হবে। এই ছেলে তো ওনার সকল আশায় জল ঢেলে দেয়। এই ছেলেকে বুঝিয়ে কাজ নেই। প্রলয় একবার মেহরাব শিকদারের দিকে তাকালো। দুজনের দৃষ্টি বিনিময় হলো। দৃষ্টি ফিরিয়ে নিলেন মেহরাব শিকদার। প্রলয় তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, তোমাদের কথা আমি বুঝতেও চাইছি না চাচ্চু। এইদিকে ছেলের এমন খামখেয়ালিপনায় বেঁচে বিরক্ত মোর্শেদ শিকদার। ছেলের ব্যবহারে দিনকে দিন আরো ক্রূরতা বৃদ্ধি পাচ্ছে। দেখলেন ভাইজান প্রণয় কিভাবে কথা বলছে? মোর্শেদ শিকদার বলেন, চাচার সঙ্গে কিভাবে কথা বলতে হয় তা ভুলে গেছো তাই না? ফর ইয়োর কাইন্ড ইনফরমেশন, আমি এমনই। বড় বড় পা ফেলে বেরিয়ে এলো প্রলয়। তার পেছন পেছন ছুটে এলো অর্পণ। ডাক্তারি ছাড়াও তার আরেকটা কাজ হলো প্রলয়ের প্রত্যেকটা কাজে সঙ্গ দেওয়া, যাকে এক কথায় পার্সোনাল সেক্রেটারি বলা যায়। মালঞ্চনির পেছনে ফেলে গাড়ি অনেকটা এগিয়ে গিয়েছে। ড্রাইভ করছে প্রলয়, পাশের সিটে বসেছে অর্পণ। খুব দ্রুত এবং বাজেভাবে ড্রাইভ করছে প্রলয়। নিয়ন্ত্রণে না এলে খারাপ কিছু একটা হয়ে যেতে পারে। প্রলয়কে থামাতেই অর্পণ বলল, ভাই, সমস্ত রাগ কি গাড়ির ওপর ডালবে? তুই তো জানিস রাজনীতি আমার স্বপ্ন, দীর্ঘ বছরের তপস্যা। ওদিকে রিক্সা হসপিটালের সামনে থামলো। ভাড়া মেটালো মৃত্তিকা। গুটিয়ে রাখা শাড়ির আঁচলটা ছেড়ে দিয়ে হাত বাড়িয়ে দিল তনুজার দিকে। মেয়ের হাত ধরে রিক্সা থেকে নামলেন তিনি। সকাল থেকে বুকে চিনচিনে ব্যথা অনুভূতি হচ্ছিল। এই কথাটা বলতে মৃত্তিকা ওনাকে জোর করে হসপিটালে ধরে এনেছে। এর আগে ডক্টরের সঙ্গে কনসাল্ট করে এসেছে। কয়েকটা সিঁড়ি ভেঙে দ্বিতীয় ফ্লোরে এসেই হাঁপিয়ে উঠলেন তনুজা। কিছু একটা সমস্যার জন্য আজ লিফট চলছে না। সিঁড়ি ভেঙে উঠতে বেশ বেগ পেতে হচ্ছে ওনাকে। ইদানিং শরীরটা খারাপ যাচ্ছে। লাগাতার নিঃশ্বাস নিলেন তিনি। করিডোরে বিছিয়ে রাখা সিটে তনুজা বসালো মৃত্তিকা। ব্যস্ত হয়ে জিজ্ঞেস করলো, মামুনি, তোমার কি খারাপ লাগছে? দুর্বল স্বরে তনুজা বললেন, আমি ঠিক আছি রে মা। ব্যাগ থেকে বোতল বের করে পানি পান করতে দিল। কয়েক ঢোক পানি পান করলেন তনুজা। কিছুটা ভালো লাগলো। মামুনি, তুমি একটু বসো, আমি রিসেপশনিস্টের সঙ্গে কথা বলে আসছি। তনুজা চোখের ইশারায় আশ্বাস দিয়ে বলেন, এবড়ো খেবড়ো ভাঙা রাস্তা দিয়ে গাড়ি চলছে উদ্যম গতিতে। সাই বেগে বাতাস বইছে। দৈবাত এই বাতাসে সূক্ষ্ম ও মসৃণ চুলগুলো উড়ে যাচ্ছে। প্রলয় এক হাতে ড্রাইভ করছে তো অন্য হাত দ্বারা মসৃণ চুল ঠিক করছে। অর্পণ ফোনে কারোর সাথে কথা বলছে। প্রলয়ের মনে পড়লো কাল ওভাবে একটা অচেনা মেয়েকে জড়িয়ে ধরা তার মোটেও উচিত হয়নি। শুধু শুধু একটা মেয়ের কাছে ফেস লস হলো। পরক্ষণেই ভাবলো, যাইছে ভাবুক। মেয়েটার ভাবনার মাথা জেরে ফেললো। ড্রাইভিংয়ে মনোযোগ দিল। এইদিকে অর্পণ ফোনটাতে হাতে নিয়ে প্রলয়কে জিজ্ঞেস করলো, ভাই, এখন কি পার্টি অফিসে যাবে? আমার শ্বশুরবাড়ি যাচ্ছি। এই মুহূর্তে তামাশা একদমই পছন্দ হলো না অর্পণের। আল্লাহ ভাইকে এবার একটু গাম্ভীর্য অর্পণ করো। অর্পণকে এভাবে তাকিয়ে থাকতে দেখে প্রলয় ভ্রুযুগল উঁচিয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে? অর্পণ ডানে বামে মাথা ঝাঁকালো। অর্থাৎ কিচ্ছু না। গাড়ি এখনো ছুটেছে। আজ নির্ঘাত কোনো অঘটন ঘটেই যেত। ভাগ্যিস তখন প্রলয়ের রাগ কমে যাওয়ার সঙ্গে সঙ্গে গতিবেগ কমিয়েছিল। নীরবতা ভেঙে অর্পণ বলল, ভাই, একটা খবর দেওয়ার আছে। সামনের দিকে তাকিয়ে প্রলয় বলল, বল, আমি শুনছি। জাতীয় পার্টি একটা সমাবেশ আয়োজন করেছে। অর্পণের দিকে পূর্ণ দৃষ্টিতে তাকিয়ে প্রলয় জিজ্ঞেস করল, কবে? 1 জুন। এই নিয়ে একটা জবরদস্ত হ্যাপি নিউ ইয়ার পার্টি তো হতেই হবে। অর্পণ বুকাপনে জিজ্ঞেস করল, আমরা কেন পার্টি করবো ভাই?
ভবিষ্যৎ মন্ত্রী আমি। দেশের নাগরিকদের আনন্দে যদি পাশেই না থাকি তাহলে কি হয়? কিছুই বুঝলো না অর্পণ, তবু মিকি হাসলো। প্রলয়ের কথায় সায় জানালো এর সঙ্গে থাকতে থাকতে সেও একদিন পাগল হয়ে যাবে। কোনো কুক্ষণে যে সে প্রলয়ের সঙ্গে দিয়েছিল, রাজনীতি তার কোনো কালে পছন্দ ছিল না। সে তো সাধারণ মানুষের সেবায় নিজেকে বিলিয়ে দিতে চেয়েছিল, শুধুমাত্র কাউকে দেওয়া কথা রাখতে আজ সে রাজনীতির পথে। আমাকে একবার হসপিটালে যেতে হবে। হসপিটালের সামনে নামিয়ে দেই? না ভাই, একবার পার্টি অফিসে যাব, তারপর হসপিটাল। প্রলয় কিছু বললো না, নেমে এলো অবাক নীরবতা। কালো রঙা গাড়িটা ছুটে চলেছে হসপিটালের দিকে, সেই দিকেই খেয়াল নেই অর্পণের। সে তো গম্ভীর চিন্তায় মগ্ন হয়ে রয়েছে। মিনিট 10 মাঝে হসপিটালের সামনে এসে দাঁড়ালো গাড়িটা। অর্পণ অবাক হয়ে বলল, আগে পার্টি অফিসে যাবার কথা ছিল ভাই। আগে মানুষের জীবন, তারপর অন্য কিছু। অর্পণের অধর করে কিঞ্চিত হাসি ফুটে উঠল। তার ভাই যে এমনই, সে জানে তার ভাই মানুষ হিসেবে কতটা বেস্ট। তবুও কোথাও একটা কিন্তু থেকেই যায়। দায়িত্ববান এই মানুষটাকে ঘৃণা করে কেউ একজন, পৃথিবীর বুক থেকে হারিয়ে গিয়েছে। ভাবতেই দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। কিছুটা ঝুঁকে প্রলয়কে বলল, ভাই সাবধানে গাড়ি চালাবে। চোখের চশমাটা ঠিক করেই বলল, চিন্তা করিস না। অর্পণ ভেতরে চলে গেল। প্রলয় একটিবার দেখে নিল পুরো হসপিটাল চত্বর। দৃষ্টিতে ছেয়ে গেল গাম্ভীর্যতা, গভীর কিছু একটা ভাবাচ্ছে তাকে। গাড়ি ঘুরিয়ে নিল সে। তার যে আরেকটা কাজ পেন্ডিং রয়ে গেছে, সেই কাজটা খুবই প্রয়োজন। গাড়ি নিয়ে চলে গেল তার কাঙ্ক্ষিত স্থানে। বেটেখাটো ধরনের দেখতে একটা লোক দাঁড়িয়ে রয়েছে। প্রলয়ের গাড়িটা দেখা মাত্র ছেলেটা এগিয়ে এলো। গাড়ি থেকে নামলো না প্রলয়, জানালার কাছ নামিয়ে দিল। ছেলেটাকে জিজ্ঞেস করলাম, যা বলেছিলাম কাজ হয়েছে? আপডেট কি? জাহিদের কথা বিশ্বাস হলো না প্রলয়ের। মন আর মস্তিষ্ক যে আলাদা আলাদা কথা বলে, এতটা মিল সত্যি সম্ভব? পরক্ষণে মনে হলো শুধু একই চেহারা হলেই হবে না, ভূমির সঙ্গে এই মেয়ের চারিত্রিক বৈশিষ্ট্য আকাশ পাতাল তফাৎ। পকেট থেকে 1000-2 টাকা ছেলেটার হাতে তুলে দিয়ে গাড়ির জানালা তুলে বসলো। মনে মনে 2-3টে কথা আওড়ালো। আমার পাওয়ার সম্পর্কে এখনো কোনো ধারণা জন্মায়নি মিস মৃত্তিকা। ভবিষ্যৎ মন্ত্রী আমি। ভালো বুদ্ধির সঙ্গে কুটিল বুদ্ধি আমারও আছে। কিছু প্রমাণ আমার হাতে হাতে প্রয়োজন। প্রলয় বাঁকা হাসলো। গাড়ি নিয়ে চললো পার্টি অফিসের দিকে। এবার বাকি কাজগুলো করা যায়। আধ ঘন্টার মাঝে কাঙ্ক্ষিত স্থানে পৌঁছে গেল প্রলয়। চশমাটা ঠিক করে গাড়ি থেকে নামলো। বাহিরে দাঁড়িয়ে থাকা 2জন গার্ড সালাম জানালো। প্রলয় সোজা চলে গেল ভিতরে। 3জন লোক সেখানেই বসে রয়েছে। 2জন দাঁড়িয়ে রয়েছে, হয়তো তাদের অনুচর হবে। একজন এগিয়ে এসে প্রলয়কে বসতে দিল। প্রলয় পায়ের উপর পা তুলে বসলো, চোখে মুখে গম্ভীর ভাব। এখানে আসার আগে রবিন আর শিহাবকে কল করে আসতে বলেছে, ওরা এলো বলে। প্রলয় কাউন্সিলরের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, পরপর 3 বার বৃদ্ধ ভাতা কাঙ্ক্ষিত ব্যক্তিদের কাছে পৌঁছায়নি কেন? কাউন্সিলর শামসুদ্দিন শুকনো ঢোক গেলেন। ভাতা পৌঁছাবে কি করে, সব তো তার পকেটে ঢুকেছে। কোনো উত্তর দিতে পারলেন না তিনি। এমন নীরবতায় গম্ভীরতা আর মাত্রা তরতর করে বাড়তে শুরু করলো প্রলয়। দাঁতের দাঁত চিবিয়ে আবারও জিজ্ঞেস করলাম, কেন পৌঁছায়নি? এবার মুখ খুললো শামসুদ্দিন। ইয়ে মানে আসলে স্যার। স্টপ। আপনার ইয়ে মানে আসলে শুনতে আসিনি আমি। আগামীকালের মধ্যেই 3 গুণ করে দেবেন, নয়তো বাকিটা আমি দেখছি। নিজের পকেট থেকে টাকা খোয়াতে হবে ভাবতে বুকটা ভারী হতে শুরু করলো। শামসুদ্দিন মুখটাকে আধার করে রাখলেন। ওনার অবস্থা বুঝতে পেরে প্রলয়ের হাসি পেল, তবু নিজেকে গাম্ভীর্যের আবরণে ঢেকে রাখলো। এরই মাঝে রবিন আর শিহাব এসে পৌঁছেছে। একজনের হাতে ব্যান্ডেজ করা, তো আরেকজনের কপালে। প্রলয় দেখলো 2জনকে। একা মার খেয়ে কুপকাত হয়েছিস নাকি 2-4 ঘা ওদেরও দিয়েছিস? নিচু করে শিহাব বলল, সমান সমান ভাই। শামসুদ্দিন সহ বাকিরাও প্রলয়ের দিকে তাকিয়ে রয়েছে। এখানে যে আরো 3জন মান্যগণ্য লোক বসে রয়েছে, তাদেরকে পাত্তাই দিচ্ছে না প্রলয়। মনে হচ্ছে যেন তাদের কোনো অস্তিত্ব নেই এখানে। রবিন আর শিহাবকে উদ্দেশ্য করেই বলল, এই না হলে আমার অনুচর। কথাটা বলেই প্রলয় থামলো, বাকিদের দিকে তাকিয়ে বলল, এভাবে হাঁ করে তাকিয়ে থাকার কিছু হয়নি।
আমি জানি আমি যথেষ্ট সুন্দর, অযথা নজর লাগাবেন না। উপস্থিত সকলে বোকা বনে গেল, একে অপরের দিকে চাওয়াচাই করলো। প্রলয় উঠে দাঁড়িয়ে আবার বলল, শামসুদ্দিন সাহেব, যা বলেছি মনে থাকে যেন। জি স্যার, মনে থাকবে। প্রলয় হানহান করে বেরিয়ে গেল, তার পেছন পেছন রবিন আর শিহাবও বেরিয়ে গেল। টেবিলের ওপরে রাখা পানি ঠকঠক করে পান করলেন শামসুদ্দিন। গলা শুকিয়ে কাঠ হয়েছিল, সাহস হয়ে উঠছিল না পানি খাওয়ার। ব্যস্ত শহর, এই শহরে আনাচে কানাচে ছড়িয়ে রয়েছে নানা ধর্মের মানুষ। জীবিকা নির্বাহের জন্য না চাইতো তাদের কাছে পিছু ছুটতেই হচ্ছে। বাস স্টপে বসে এদিক সেদিক তাকিয়ে দেখছে মৃত্তিকা। সবার মতো ব্যস্ততায় ঘেরা জীবন তো তারও। আজ একটা ইন্টারভিউ দিতে গিয়েছিল, ইন্টারভিউ বেশ ভালোই হয়েছে, তবে 3 দিন পর কলে জানিয়ে দিবেন কর্তৃপক্ষ। দীর্ঘ রাস্তা দিয়ে গাড়ি চলছে হুট করে, কোথা থেকে এক গাড়ি এসে শব্দ করে থামলো বাস স্টপে। এতক্ষণ মাথাটা নিচু করে বসেছিল মৃত্তিকা, এবার মুখ তুলে তাকাতেই কালকের সেই বেহাইয়া লোকটাকে দেখতে পেল। গাড়ির কাছে নামানো বিধায় প্রলয়ের মুখটা স্পষ্ট দেখতে পেল মৃত্তিকা। দৃষ্টি ফিরিয়ে নিল সে। কিছুটা অপমানিত বোধ করলো প্রলয়। সূক্ষ্ম রাগ উকি দিল মস্তিষ্কে। গাড়ি থেকে নেমে চাবিটা পকেটে ঢুকালো। মৃত্তিকার সামনে এসে দাঁড়ালো ও কোনো গুরুত্ব পেল না। রাগে শিরশির করে উঠল সর্বাঙ্গ। মৃত্তিকার ডান হাতের কোনোই বেশ জড়িয়ে ধরল। মুখ থেকে আহ শব্দ বেরিয়ে এলো। রণমূর্তি ধারণ করলো রমণী, কর্কশ গলায় বলল, এ কি ধরনের অসভ্যতা? একটা নির্জন জায়গায় এনে হাত ছাড়লো প্রলয়। মৃত্তিকার হাতটা কিছুটা রুক্ষভাবে ধরেছিল সে। চিনচিন ব্যথা অনুভব করছে কোনোই অংশে। মৃত্তিকার সত্যি জানার জন্য প্রলয় অধৈর্য হয়ে উঠল। প্যান্টের পকেট থেকে রিভলভার বের করে মৃত্তিকার মাথায় ঠেকালো। হু দ্য হেল আর ইউ? আপনার সাহস কি করে হয় আমার উপর রিভলভার তাক করার? প্রলয় বাঁকা হেসে বলল, এমপি সেহরিশ আরশান প্রলয়কে সাহসের কথা জিজ্ঞাসা করছো? আমার সাহসের দেখেছো কি? একটা ট্রিগার চাপলেই তোমার খেল খতম। সত্যি করে বলো, তোমার নাম কি? আকপাটেই পাল্টা জবাব এলো, মৃত্তিকার রায় চৌধুরী। একটু থেমে মৃত্তিকা আবারও বলল, ডটার অফ অ্যাডভোকেট মহেন্দ্র রায় চৌধুরী অ্যান্ড তনুজা রায় চৌধুরী। প্রলয়ের বিশ্বাস হলো না। একই ভঙ্গিতে মৃত্তিকার মাথায় রিভলভার ঠেকিয়ে দাঁড়িয়ে রইল। অন্য কেউ হলে ভয় জ্ঞান হারাতো, অথচ এই মেয়ে অত্যন্ত তীক্ষ্ণ দৃষ্টিতে তার দিকেই তাকিয়ে রয়েছে। এত সাহস পাচ্ছে কোথায়? প্রলয়ের মনে পড়লো একজন তো রিভলভার দেখলে ভীষণ ভয় পেত। একবার তো এমনও হয়েছে, ড্রেসিং টেবিলের উপর রিভলভার দেখে ভূমি ভয়ে পেয়েছিল, আর সারাদিন একবারও প্রলয়ের মুখ দর্শন পর্যন্ত করেনি। পাছেই না প্রলয় রাগের রিভলভারের নলগুলো তার মাথাতে ঠুকে দেয়। কথাগুলো মনে পড়তে আনমনে হেসে উঠল প্রলয়। কত ভীতুই না ছিল তার ভূমি। তবে এই মেয়ে পরিপূর্ণ আলাদা। দুজনের চেহারা এত মিল কি করে হতে পারে? তবে স্বভাব তো মিলছে না। তুমি যদি পানি হয়, এই মেয়ে তো আগুন। অনেক কিছু বলতে চেয়েও কিছু বলা হয়ে উঠল না প্রলয়ের। রিভলভার নামিয়ে নিল। মৃত্তিকার মুখভঙ্গি রুক্ষ মূর্তি ধারণ করল। সে বিদ্রুপ স্বরে বলল, কি ভেবেছেন সামান্য এই রিভলভার দেখে আমি মৃত্তিকা ভয় পাবো? পতন্য মুখ আরক্তিম গোধূলি লগ্ন। নীলচে আকাশ ধূসর হচ্ছে। অলিগলি ল্যাম্পপোস্টের হরিদ্রাব বাতিগুলো একে একে জ্বালিয়ে দেওয়া হচ্ছে। বিস্তীর্ণ অন্তরিক্ষ জুড়ে পাখিরা খেয়াল খুশি উড়ে যাচ্ছে নিজেদের নেড়ে। ঘরে ফেরার তারা তো সবারই আছে, ওদেরও রয়েছে। বারান্দার রেলিংয়ের উপর 2 হাত রেখে দাঁড়িয়ে রয়েছে অর্পণ। পশ্চিম আকাশে তাকিয়ে দেখছে দিবসপতির পতন। হসপিটাল থেকে সোজা বাড়িতে ফিরে এসেছে। আসার পর থেকে নিজেকে 4 দেয়ালের মাঝে আবরুদ্ধ রেখেছে। বাবার প্রতি চড়া হয়েছে বিস্তর অভিমান। এই একটা মানুষের জন্য 2টো জীবন নষ্ট হয়ে গেল। তোমাকে আমি কখনো ক্ষমা করবো না বাবা। তুমি বাবা হয়ে কি করে নিজের সন্তানকে বিপদের মুখে ঠেলে দিলে। আই হেট ইউ। অদ্ভুত বিষণ্ণতার সন্ধ্যা করলো যামিনী। তমসাবৃত হলো। অলিগলি ল্যাম্পপোস্টের হরিদ্রাব রোশনি একে একে দৃশ্যমান হতে শুরু করলো। অর্পণ সেদিক পানি চেয়ে রইল। গভীর আখি পল্লব অশ্রুপুলত নিজের
অপারগতায় প্রধান্বিত জ্বলে উঠল। অন্তঃকরণ হতে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। বিছানার উপরে অযত্নে পড়ে থাকা মুঠোফোন ক্রমাগত বেজে যাচ্ছে। এই সময় কেই বা তাকে স্মরণ করবে। ডান হাতের উল্টো পিঠ দ্বারা সিক্ত নেত্র যুগল মুছে ফেল। এরপর বড় বড় পা ফেলে শয়ন কক্ষে প্রবেশ করলো অর্পণ। ফোন হাতে তুলে নিলে স্ক্রিনে ইরাবতী নামটা দৃষ্টিগোচর হলো। অন্য সময় হলে অধর কোণে এক চিলতে হাসির রেখা দেখা মিলত, অথচ আজ তার কোনো অনুভূতি কাজ করছে না। নিজেকে নিষ্পৃহ গোছের মনে হচ্ছে। ফোনটা এখনো বেজে যাচ্ছে, কথা বলার উৎসাহ পাচ্ছে না সে। অবহেলায় কলটা কেটেই গেল। সেকেন্ড 3-4 মাঝে আবারও বেজে উঠল। রিসিভ করলো অর্পণ। ওপাশ থেকে মেয়েলি কণ্ঠস্বর ভেসে এলো, আপনি কি ভুলে গেছেন আজ আমাদের দেখা করার কথা ছিল? একটু থেমে ইরা আবারও বলল, ওহো, আমি তো ভুলেই গেছি। দ্য গ্রেট তাশরিফ ইফরাত অর্পণ তো খুবই ব্যস্ত মানুষ। গার্লফ্রেন্ডকে সময় দেওয়ার মতো সময় কি ওনার আছে নাকি? অর্পণ কিছুই বলল না। কিছুটা একা থাকার অভিলাষ মাথা চাড়া দিয়ে উঠল। প্রত্যুত্তরের জন্য অপেক্ষারত রমণী উত্তর না পেয়ে ইরা জিজ্ঞেস করল, কি হলো, কথা বলছো না কেন? আদৌ তুমি কলে আছো তো? ইরাবতী, আই নিড সাম স্পেস। হঠাৎ কি হলো তোমার? সকালেও তো বেশ হাসি খুশি ছিলে, কিছু নিয়ে কি মন খারাপ? অল কল ইউ ব্যাক। অর্পণকে বেশি খাটলো না ইরা, প্রত্যুত্তরে শুধু বলল, ইয়া শিওর। পড়তে বসেছে পূর্ণতা, পুষ্পিতা। বিকেলে টিউটর এসে দুজনকে পড়িয়ে দিয়ে যান। কলেজে ছাড়া বাইরে যাওয়ার অনুমতি নেই ওদের। প্রলয় সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেছে। খাতাটা বন্ধ করে পুষ্পিতা এক পলক পূর্ণতার দিকেই তাকালো। পূর্ণতা গভীর মনোযোগ দিয়ে পড়ছে। মেয়েটা বেশ গভীর ধাঁচের, একদম বড় ভাইয়ের মতন। তার থেকে কয়েক মিনিটের বড় পুষ্পিতা ডাকলো, পূর্ণ। বইয়ে মুখ গুজে রাখা পূর্ণতা এবার বোনের দিকে তাকালো। চশমাটা ঠিক করে ইশারায় জিজ্ঞেস করলো, কি হয়েছে? খিদে পেয়েছে আমার, চল না হালকা কিছু খেয়ে পড়তে বসে। পড়তে বসলেই তোর খিদা পাই। মেয়েকে হাসলো পুষ্পিতা। তার মিথ্যে ধরা পড়ে গেল। পূর্ণতা তবুও উঠল না, আবারও আগের ন্যায় পড়তে শুরু করলো। পুষ্পিতা এবার বোনের বাহু ঝাঁকিয়ে বলল, প্লিজ বোনো, চল কিছু একটা খেয়ে তারপর পড়তে বসে। পুষ্পিতার জ্বালায় আর বসে থাকতে পারল না পূর্ণতা। দুজনেই স্টাডি রুম থেকে বেরিয়ে রান্নাঘরের দিকেই গেল। বৈঠকখানা পেরিয়ে রান্নাঘরে এই মুহূর্তে কেউই এখানে নেই। পূর্ণতা ঝটপট দুটো ম্যাগি নুডলস রান্না করে ফেল, সেই সঙ্গে দুজনের জন্য দুটো অমলেট। এরপর খাওয়া শেষ হতে আবারও স্টাডি রুমে চলে এলো তারা। বেশ কিছুটা সময় অতিবাহিত হতেই পুষ্পিতা আবারও ডাকলো পূর্ণতাকে। পূর্ণ, আবার কি দরকার তোর? মায়ের কাছ থেকে তুতে শাড়িটা নিয়ে দিবি প্লিজ। মায়ের শাড়ি দিয়ে কি কাজ তোর? আমি চাইবো আর মা আমাকে শাড়ি দিয়ে দিবে। আমার না শাড়িটা খুব পরতে ইচ্ছা করছে, তোকে তোমার বেশি আদর করে, প্লিজ জোগাড় করে দে। আমি পারবো না, তুই গিয়ে চাচিমাকে পটা, তিনি তোকে সাহায্য করতে পারে। আবারও বইয়ে মুখ গুজল। না, এই মেয়েকে বই আর পড়া থেকে কেউ আলাদা করতে পারবে না। পড়াশোনার উপর চরম বিরক্ত পুষ্পিতা। তার ভালো লাগে আঁকি ঝুঁকি করতে, ঘুড়ি উড়াতে, আড্ডা দিতে। আর পূর্ণতা, সে তো তার সম্পূর্ণ বিপরীত। সে গাছ লাগাতে, রান্না করতে আর পড়াশোনাও ভালোবাসে। পুষ্পিতা এবার একটু মজা করার উদ্দেশ্যেই ডাকল। সশব্দে খিলখিল করে হেসে উঠল পুষ্পিতা। মুখ তুলে চাইল পূর্ণতা। এই মেয়ের কার্যকলাপ মাঝে মাঝে বোকা বনে যায়। সে কতটা চঞ্চল এই মেয়ে, আর সে তো বিপরীতমুখী। ব্লেন্ডারে শুকনো মরিচ পিষছে মৃত্তিকা। লোকটার সাহসের তারিফ না করে পারা যায় না। সাহস আছে বলতে হবে, তা না হলে দিন দুপুরে মাথার রিভলভার ঠেকাতে পারে। ইচ্ছে করছে লোকটাকে ক্রোধানলে জ্বালিয়ে ভস্ম করে দিতে। সাহস কি করে হয় অ্যাডভোকেট মহেন্দ্র চৌধুরীর মেয়ের মাথায় রিভলভার তাক করার? ভেবেছে সে ভয় পাবে, অথচ লোকটা জানেই না তার কাছেও রিভলভার ছিল। বাঁকা হাসলো মৃত্তিকা। একটা স্প্রের বোতল ভালো করে ধুয়ে নিল। এরপর সেটাতে শুকনো মরিচের গুঁড়ো, সেই সঙ্গে পরিমাণ মতো পানি নিয়ে নিল। এরপরের বার যা হবে সামনে সামনে। সেও কারো থেকে কম যায় না। কোথাকার কোন এমপি এলো রে, তাকে নাকি ভয় পেতে হবে। একটাকে দেখে নেবে সে।
হঠাৎ করে কলিং বেল বেজে উঠতে ভাবনাচ্যুত হলো। হ্যান্ড ওয়াশ দিয়ে হাতখানা ভালো করে ধুয়ে নিল। এরপর দ্রুত পায়ে রান্নাঘর থেকে বেরিয়ে গেল। সদর দরজা খুলে পরিচিত কাউকে দেখে খুশি হয়ে গেল মৃত্তিকা। হোয়াট এ সারপ্রাইজ! কেমন আছো দি ভাই? আগে তো ভেতরে আসতে দিবি। মেকি হেসে জিভ কামড়ালো মৃত্তিকা। সশব্দে হেসে উঠল সুদর্শিনী। মৃত্তিকা দরজার থেকে সরে দাঁড়ালো। চেয়ারে বসেছিলেন তনুজা। সুদর্শিনী ভেতরে প্রবেশ করেই তনুজাকে প্রণাম করল। সুদর্শিনী হচ্ছে তনুজার বোনের মেয়ে। ভালো মন্দ অনেক কথাই জিজ্ঞেস করলো তনুজা। মৃত্তিকা দরজা আটকে দিয়ে ওদের কাছে এসে সুদর্শিনীর পাশে বসল। আমি তো ভালোই আছি, তারপর বল তোর কি খবর? আই এম অলওয়েজ ফিট অ্যান্ড ফাইন। জামাইবাবুকে তো নিয়ে আসতে পারতে দিদি ভাই। তোর জামাইবাবুর সময় হচ্ছে না, ব্যবসার কাজে সিলেটে গিয়েছে। এরপর তিনজনই খোঁজ গল্পে মেতে উঠল। সুদর্শিনীকে পেয়ে মৃত্তিকা যেন সবকিছু বেমালুম ভুলে গেল। বিছানার উপর বসে আছেন মাধুরী আর ফিরোজা। দুই জায়ের মাঝে গল্প গুজব চলছে। এরই মাঝে মাধুরীর ফোনে কল এলো। ওনার মা কল করেছেন। তিনি কল রিসিভ করেই সালাম জানালেন। ও প্রান্ত থেকে কিছুই শুনতে পেল না ফিরোজা। তিনি চুপ করে মাধুরীর কথা বলার ভঙ্গি দেখছেন। মাধুরী ওনার মাকে বললেন, আর বলো না মা, অলক্ষী মেয়ে মানুষ, মরেও শান্তি দিচ্ছে না। কোথায় ভাবলাম ছেলের বিয়ে দেবো, তার হলো কই। মাধুরীর কথা বলার ধরনে খানিকটা খারাপ লাগলো ফিরোজার। শত হোক ভূমি ওনার খুব আদরের ছিল। অপর পাশ থেকে কি কথা বলছে কিছু শোনা গেল না। মাধুরী বললেন, তাহলে কালই তৃপ্তিকে পাঠিয়ে দাও। কেটে গেল। ফিরোজা জিজ্ঞেস করলেন, মা ওই মা কি বললেন গো ভাবি? আমার চাচাতো ভাইয়ের মেয়ে তৃপ্তি, ওকে মা আমাদের এখানে বেড়াতে পাঠাবেন। মেয়েকে দেখতে শুনতে বেশ ভালো। ছোট থাকতে মেয়েটাকে একবার দেখেছিলাম। ক্লান্ত অবসাদগ্রস্ত শরীর নিয়ে বাড়ি ফিরেছে প্রলয়। খামার তো শরীরে সাদা শার্টটা লেপটে রয়েছে। মসৃণ চুলগুলো এলোমেলো। কালো গোল ফ্রেমের চশমার আড়ে লুকিয়ে থাকা আক্ষিতায় রক্তিম বর্ণ ধারণ করেছে। পিনপত নীরবতা আচ্ছাদিত কামরায় প্রবেশ করে গা থেকে শার্টখানা খুলে ফেলল সে। সনসন শব্দ তুলে সিলিং ফ্যান ঘুরছে। বিছানায় শটান হয়ে শুয়ে পড়ল প্রলয়। সারাদিন নিজেকে কাজের মাঝে ডুবিয়ে রাখলেও দিন শেষে সে ভালো নেই। ভূমির শূন্যতা তাকে ভস্ম করে দিচ্ছে। একটা ভুল তার জীবনটাকে এলোমেলো করে দিয়েছে। অবিশ্বাস করার ফল সে পাচ্ছে এবং পেয়ে যাচ্ছে। আদতে কি মেনে নিতে হবে তার ভূমি আর নেই? মেয়েটা নিজের কথা রেখেছে, পৃথিবীর বুক থেকে চিরতরে হারিয়ে গিয়েছে। ভূমির অস্তিত্ব কোথাও নেই, কোথাও না। বুক ভারী হয়ে গেল প্রলয়। সারাক্ষণ নিজেকে কাঠখোট্টা প্রমাণ করা লোকটা নেত্রকোণে অশ্রুকণা উকি দিল। কম্পিত কণ্ঠে গুনগুনি উঠল প্রলয়, আমি তোমার বিরহে রহিব বিনীন, তোমাতে করিব বাস, দীর্ঘ দিবস দীর্ঘ রজনী দীর্ঘ বরষ মাস। কৃষ্ণবর্ণীয় বিশাল অন্তরিক্ষ বাতাবরণে দাবদাহ মেশানো সারের আঁচলে মুখশ্রী আর কৃপায় জমে ওঠা বিন্দু ঘাম মুছে নিল মৃত্তিকা। রান্নাঘরে তপ্ত দহনে ঘাড়ের কাছে ছোট ছোট চুলগুলো এলোমেলো লেপ্টে রয়েছে। মাত্রই রান্না করেছে সে। দুজনের জন্য রান্না করা ছিল, কিন্তু এতে করে সবার হবে না, তাই আবারও রান্না করতে হয়েছে তাকে। যখন ইচ্ছে তখনই মাসিমণিকে চাইলে দেখতে আসতে পারে না সুদর্শিনী। ব্যস্ততার কারণে আসা হয় না। মাস 6 আগে এসেছিল। রান্নার কাজ শেষ হতেই ঘরে এলো মৃত্তিকা। শয়নকক্ষে ঘুমাচ্ছে সুদর্শিনী। আনন্দের খবর এই যে সে 2.5 মাসের অন্তঃসত্ত্বা। খবরটা শোনা মাত্র খুশিতে আত্মহারা মৃত্তিকা। সেই সঙ্গে তনুজাও খুব খুশি হলেন। প্রাণ ভরে আশীর্বাদ করলেন বঞ্চিকে। ছোট্ট একটা প্রাণ একটু একটু করে মাতৃগর্ভে বেড়ে উঠবে। আজ আদুবুলিতে তাকে মিম্মি বলে ডাকবে। ভাবতেই চিত্ত চঞ্চল হয়ে উঠল। পাশাপাশি বিষাদের নীল বিষয়ে জর্জরিত হৃদয়। আধারিয়া আবরণে ঢাকা পড়ে গেল। নারী হিসেবে সে যে অপরিপূর্ণ।
হাত খোপা করে রাখা চুলগুলো খুলে দিল মৃত্তিকা। লতা পাতা ন্যায় পেঁচিয়ে থাকা ঘন দীঘল কৃষ্ণ কেশগুচ্ছ সমগ্র কোমর জুড়ে বিছিয়ে গেল। আয়নায় নিজের প্রতিবিম্ব দেখে তাচ্ছিল্য করে হাসলো মৃত্তিকা। এই হাসি অস্বাভাবিক আর জটিল। ছোট ড্রেসিং টেবিলের ওপর পড়ে থাকা কাকুই তুলে নিল। চুলে বিনুনি গাঁথতে কিছুটা বেগ পেতে হয়েছে। এলোমেলো জড়িয়ে যাওয়া চুলগুলো কাকুই মিশে রইল অনেকখানি। বিনুনি গাঁথা হয়ে গিয়েছে। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে আবারও পর্যবেক্ষণ করলো মৃত্তিকা। এরপর বিছানার কাছে এগিয়ে গেল। হাঁটার সঙ্গে লম্বা বিনুনি দোল খাচ্ছে। এই দিদি ভাই ওঠো। ঘুম ভাঙল সুদর্শিনীর। মৃত্তিকা আস্তে করে আবারও ডাক দিল। কাজে দিয়েছে হয়তো। নড়েচড়ে উঠল সুদর্শিনী। আধ বোঝা চোখে পিটপিট করে তাকালো। মৃত্তিকাকে দেখে ঠোঁটে হাসি ফুটে উঠল। চোয়া থেকে আড়মোড়া ভাঙলো। উঠে বসতেই সুদর্শিনীর পাশে গিয়ে বসলো মৃত্তিকা। রাত হচ্ছে, খাবারের অনিয়ম করা যাবে না দিদি ভাই। চোখ বন্ধ করে গাল এলিয়ে আবারও হাসলো সুদর্শিনী। মেয়েটা যে কতটা দায়িত্ব সম্পন্ন সেটা সে ভালো করে জানে। মেয়েটার প্রতি তার একটা আলাদা টান অনুভব হয়। ইচ্ছে করে বুকের ভেতরটা লুকিয়ে রাখতে। মেয়েটাকে দেখতে ভীষণ আদর আদর পায়। হাই তুলে সুদর্শিনী জিজ্ঞেস করলা, খালামণি বলল আজ নাকি ইন্টারভিউ দিতে গিয়েছিলি। নাচের ক্লাসের ইন্টারভিউ কেমন ছিল? ভালোই হয়েছে, 3 দিন পর জানাবে। তুই ভালো নাচিস, দেখবি তুই সিলেক্ট হবি। তাই যেন হয়। চল দিদি ভাই, খেয়ে নিবি। আজকের খাবার কে রান্না করেছে, তুই নাকি মাসিমণি? মামনির কাজ করা বারণ, আমি বেঁধে। তুই বস, আমি ফ্রেশ হয়ে আসছি। মৃত্তিকা চোখের পলক ঝাপড়ে সায় জানালো। সুদর্শিনী চলে গেল ওয়াশরুমে। এলোমেলো বিছানায় চট করে গুছিয়ে নিল মৃত্তিকা। বসার ঘরে টিভি দেখছে তনুজা। ওনার প্রিয় সিরিয়াল হচ্ছে। সেটা কি মিস করা যায় নাকি? নিশীতেই ঘুম হলো না প্রলয়। রাত 3টে অবধি বারান্দায় দাঁড়িয়েছিল শত চেষ্টা করেও। আখি পলবে ঘুম উকি দেয়নি। শ্যামশ্রীতে গভীর চিন্তার ভাঁজ। তারাহীন দূরাকাশে আবদ্ধ পুরুষ চোখ দুটো ক্লান্তির ছায়া। চোখ দুটোতে ক্লান্তির ছায়া। দূর দূরান্ত থেকে ভেসে আসছে কুকুরগুলোর নিষ্ফল চিৎকার। রাত বিরাতে এদের মেলা বসেছে। এদের আর কোনো কাজ নেই। ও হ্যাঁ, কাজ আছে তো। রাত বিরাতে ঘেউ ঘেউ করে অন্যদের ঘুমের 12টা বাজানো। সিগারেটের উষ্ণ ধোয়া বাতাসে উড়িয়ে দিল প্রলয়। মৃদু মন্দ বাতাস বইছে। হরিদ্রাব বাতির আলো দেখা যাচ্ছে। বাতাসের তোড়ে মেহগুনি গাছের পাতাগুলো নড়ছে। সেদিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল প্রলয়। এই বারান্দায় ভূমির সঙ্গে কাটানো কত শত মুহূর্ত অন্তঃকরণে বাসা বেঁধে রয়েছে। ভাগ্যের পরিহাসে আজ সবই স্মৃতি, শুধুই স্মৃতি। অস্থিরতার মাঝেই রজনী গড়ালো। সকালে রবি উকি দিতে ঘুম পালালো প্রলয়ের নেত্র থেকে। ঘুম পুরো না হওয়ায় চোখ দুটো রক্তিম বর্ণ ধারণ করেছে। মাথা ব্যথা ছিঁড়ে যাচ্ছে। আজ আর ঘুম হবে না। উঠে একেবারে গোসল করে বের হলো। নিজেকে একটু হালকা লাগছে এবার। থাপথাপে পাঞ্জাবি পরিধান করে আয়নার সামনে দাঁড়ালো প্রলয়। ঘণ্টাখানিক পর বের হতে হবে। হাত দ্বারা চুল ঠিক করছে প্রলয়। হঠাৎ খট করে দুয়ার খোলার প্রতিধ্বনি হলো। আসতে পারি? কথাটা বলেই ঘরের ভিতর প্রবেশ করলো এক তরুণী। আয়নার প্রতিবিম্ব লক্ষ্য করা গেল। ঘাড় বাঁকিয়ে তাকালো পেছন দিকে। অচেনা কেউ যে বাড়িতে প্রবেশ করতে পারে তার জানা ছিল না। মেয়েটাকে চিনতেও অসুবিধা হলো। আগে কখনো দেখা হয়েছে বলে তো মনে হচ্ছে না। কিয়ৎক্ষণ সময় নিয়ে মেয়েটা বলল, হাই, আমি তৃপ্তি জুনাইরা। আপনার নাম কেউ জিজ্ঞেস করেছে? প্রথমত খেয়ে গেল তৃপ্তি। প্রলয় আবারও বলল, উইদাউট পারমিশন আমার ঘরে প্রবেশ করার সাহস কারো নেই। কিন্তু আমি তো আসতেই পারি। হোয়াট? হু দ্য হেল আর ইউ? প্রলয়ের গম্ভীর শান্ত স্বরে ভরকে গেল তৃপ্তি। অপ্রতিভ কিংকর্তব্য বিমূঢ় রমণীর পা সেখানে স্থির হলো। অচেনা কারোর সাথে কেউ এইভাবে কথা বলে? জানা ছিল না। থপথপে পাঞ্জাবি পরিহিত পুরুষকে দেখে হৃদয়ে সুপ্ত ডঙ্কা বেজে উঠল। বুকে ড্রিম ড্রিম বাদল বাজছে। সাদা টাইলসের দিকে দৃষ্টি আবদ্ধ করে রাখলো তৃপ্তি। লোকটার চোখের দিকে তাকানো তাই। গভীর স্বরে প্রলয় আবারও বলল, আউট। তৃপ্তি মুখ তুলে
তাকায়। দুজনের দৃষ্টি বিনিময় হয়। প্রলয় মুখ ফিরিয়ে নিয়ে গমগমে কণ্ঠে বলল, কানে কি শুনতে পান না? আই সে আউট। কেঁপে উঠল তৃপ্তি। কোমর হৃদয় অপমানে জর্জরিত হলো। প্রলয়ের প্রতি কিঞ্চিত রাগ অনুভূত হলো। মাধুরীর কথা শুনে পারমিশন ছাড়া এই ঘরে আসা একদমই উচিত হয়নি তার। তিনি তো বলেছিলেন এই লোক অন্তত শান্ত স্বভাবের, অথচ দেখছি তার উল্টোটা। আজকের দিনটা কোথায় তার জন্য শুভই নয়। নীরবতায় আচ্ছাদিত কামরা থেকে বড় বড় পা ফেলে বেরিয়ে গেল তৃপ্তি। প্রলয় নিজের কাছে ব্যস্ত হলো। রান্নাঘর থেকে চা নাস্তা বানিয়ে নিয়ে এলো মৃত্তিকা। সুদর্শিনী আর তনুজা বসে আছে, অপেক্ষা করছে। সময় মতো নাস্তা আর ওষুধ খেতে হয় তনুজাকে। টি টেবিলের উপর ট্রে রেখে মৃত্তিকা দৌড়ে গেল শয়নকক্ষে। ঔষধের বক্সটা নিয়ে এসে টি টেবিলের উপরেই রাখল। চা পান করার ফাঁকে সুদর্শিনী বলে উঠল, মাসিমণি চলো না কোথা থেকে ট্যুর দিয়ে আসি, বাড়িতে থাকতে বোর হচ্ছি খুব। খাওয়া ছেড়ে সুদর্শিনীর দিকে তাকিয়ে শুধালো, এই শরীর নিয়ে কোথায় যাবি? এই সময় মন ভালো রাখতে হয়, আমার কিছু হবে না, প্লিজ চলো না কোথাও যাই। এই মৃত্তিকা তুই একটু বোঝা না মাসিমণিকে। ইশারা মৃত্তিকাকে ইমোশনাল ব্ল্যাকমেল করলো সুদর্শিনী। এইবার একমাত্র হাতিয়ার হচ্ছে মৃত্তিকা। একমাত্র সেই পারে মাসিমণিকে রাজি করাতে। হলো তাই। তনুজাকে উদ্দেশ্য করে মৃত্তিকা বলল, আমি রেধেছি। মামনি চলো আমরা গ্রামের বাড়ি থেকে ঘুরে আসি। তনুজা অবাক চোখে তাকালেন মৃত্তিকার দিকে। মেয়েটা তো আগে কখনো গ্রামের নাম মুখেও আনেনি, আজ হঠাৎ যেতে চাইছে। মাহেন্দ্র বেঁচে থাকতেও তো কতবার যেতে চেয়েছিলেন, অথচ মেয়ে কিছুতেই রাজি হয়নি। ওনাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে মৃত্তিকা বলল, প্লিজ মামনি, মাত্র দুদিনের জন্য যাব। আমরা গিয়ে থাকবো কোথায়? তার ব্যবস্থা আমি করে নিব, তুমি শুধু পারমিশন দাও। তাহলে চল। খুশিতে সুদর্শিনী আর মৃত্তিকা দুজনেই ইয়ে বলে চেঁচিয়ে উঠল। তনুজা কানে হাত দিলেন। মেয়েদের বাচ্চা মেয়েতে খিলখিল করে হেসে উঠলেন তিনি।